তাপ ও তাপমাত্রা। এই আলোচনাতে আমরা শিখব তাপ ও তাপমাত্রা, থার্মোমিতি, তাপগতিবিদ্যা সম্পর্কে ধারণা, তাপীয় সাম্য কী এবং উষ্ণতার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তো চলো শুরু করি। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল। প্রথম আসি তাপ ও তাপমাত্রা। তাপ কি? তাপটা এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি। ওকে, যে কি করে? গ্রহণে কোনো বস্তুকে গরম করে, বর্জনে কোনো বস্তু ঠান্ডা হয়। অর্থাৎ তাপ হলো এক প্রকার শক্তি, যাকে গ্রহণ করলে বস্তু গরম হয়, যাকে বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। এই যে শক্তিটা, এই শক্তিটা কেন শক্তি বলছি একে? তার কারণ এটা অন্য শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করে, মানে কোনো শক্তি থেকে তাপ পাই বা তাপ থেকে কোনো শক্তিতে রূপান্তরিত হয়। শক্তি থেকেই কেবলমাত্র শক্তি পাওয়া যায়, তাই তাপ এক প্রকার শক্তি। তবে এক্ষেত্রে এই যে তাপ শক্তি, এই শক্তিটাকে আমরা বলবো অযান্ত্রিক শক্তি। অযান্ত্রিক শক্তি, এটা একটু ক্লিয়ারিটি দেওয়া যাক। অযান্ত্রিক শক্তি মানে এই শক্তিটার স্থানান্তরের ক্ষেত্রে কোনো যান্ত্রিক কার্য করতে হয় না। তাই তাপের সংজ্ঞাতে আমরা বলতে পারি তাপ হলো এমন এক অযান্ত্রিক শক্তির যা স্থানান্তরের ক্ষেত্রে কোনো যান্ত্রিক কৃতকার্য করতে হয় না। অর্থাৎ দুটো ভিন্ন উষ্ণতার বস্তু এ এবং বি, এদের মধ্যে উষ্ণতার পার্থক্য আছে। এই দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হলো। এই যে দুটোর উষ্ণতা আলাদা, তাই একটা উষ্ণতার বস্তু থেকে আরেকটি বস্তুতে তাপের স্থানান্তর ঘটবে। এই স্থানান্তরের জন্য বাহ্যিক কোনো কৃতকার্য বা বাহ্যিকভাবে কোনো যান্ত্রিক কৃতকার্য তোমাকে করতে হবে না। তাই বলা হয় তাপ এক প্রকার অযান্ত্রিক শক্তি, যা স্থানান্তরের ক্ষেত্রে কোনো যান্ত্রিক কৃতকার্য করতে হয় না। আরেকভাবে বললাম আমি সংজ্ঞাটা, যা গ্রহণে বস্তু গরম হয় এবং বর্জনে বস্তু ঠান্ডা হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে তাপ সম্পর্কে ধারণা পাওয়া গেল। তাহলে তাপ এক প্রকার শক্তি। তাহলে তাপের ইউনিট থাকবে একক কি? একক কি বলবে? তাপের একক, তাপের একক হবে সিজিএস পদ্ধতিতে। তাপের একক হচ্ছে গিয়ে ক্যালোরি। ওকে, এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল। একক হচ্ছে জুল। যদি আমি এর মাত্রা বলি, তাহলে শক্তির যা মাত্রা তাই হবে মাত্রা mL² T⁻²। ওকে, তাহলে তাপ সম্পর্কে ধারণা আমরা পেলাম। এবারে আসছি তাপমাত্রা। এখন আসছি তাপমাত্রা। দুটো ভিন্ন পাত্র আকৃতির, এই দুটো ভিন্ন আকৃতির পাত্রের মধ্যে একটা নল দ্বারা তুমি সংযোগ ঘটালে। দুটোতে তরল ভরা হয়েছে, এটাতে এবং এটাতে। দেখে বলো কোনটাতে বেশি তরল আছে। তরল বেশি পরিমাণে আছে এ পাত্রে। এবারে প্রশ্ন করা হলো যে তরল কোন দিক থেকে কোন দিকে যাবে।
তরল কোন দিক থেকে কোন দিকে যাবে? এ থেকে বি এর দিকে যাবে না। তরল কোন দিক থেকে কোন দিকে যাবে? বি থেকে এ এর দিকে। তরল এটাতে বেশি ছিল, এটাতে কম ছিল, তা সত্ত্বেও তরল বি থেকে এর দিকে আসছে। এর কারণ কি? কারণ এই যে তরল তলের উচ্চতার পার্থক্য, উচ্চতার পার্থক্য। ওকে, তাহলে উচ্চতার পার্থক্যের কারণে তরল প্রবাহিত হচ্ছে, তরলের পরিমাণের জন্য নয়। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলো, এই দুটো বস্তুর যদি উষ্ণতা আলাদা আলাদা হয় এবং দুটো বস্তুর মধ্যে তাপ আলাদা আলাদা থাকে, তাহলে H1 এবং H2, ধরো H1 গ্রেটার দেন H2, এটা এ বস্তু, এটা বি বস্তু। তাহলে এ বস্তুতে তাপ বেশি আছে, বি বস্তুতে তাপ কম আছে, কিন্তু এ বস্তুর উষ্ণতা T1 এবং বি বস্তুর উষ্ণতা T2, বি বস্তুর উষ্ণতা বেশি। তাহলে এই দুটো বস্তু সংস্পর্শে থাকবার ফলে যেহেতু উষ্ণতার পার্থক্য আছে, তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? তাপ বি থেকে এর দিকে যাবে। কি কারণে? না, উষ্ণতার পার্থক্যের কারণে, উষ্ণতার পার্থক্যের কারণে। তাহলে কে ডিফাইন করছে, কে নির্দেশ করছে, কে নির্ধারণ করছে যে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? উষ্ণতা। তাহলে উষ্ণতা হলো এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে ওই বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না তাপ নেবে। তাই উষ্ণতা বা তাপমাত্রা কি? একটা নির্দেশক আমরা বলতে পারি। এটাকে আমরা বলছি, যেহেতু তাপের অবস্থা, সেটাকে আমরা বলছি তাপীয় অবস্থা। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা হলো এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি লিখবে? তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে বস্তুটি তাপ দেবে না তাপ নেবে। ওকে, তাহলে তাপমাত্রা বস্তুর এক তাপীয় অবস্থা যা স্থির করে বস্তুর তাপ দেবে না নেবে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট, প্রত্যেকটা পদার্থ অণু দ্বারা গঠিত, অণু ও পরমাণু দ্বারা গঠিত। ওকে, এই যে একটা বস্তুতে তাপ কি করে? তাপের কি করে? না তাপ শক্তি কি? না তাপ শক্তি হচ্ছে গিয়ে যখন কোনো বস্তুতে যায় তার মধ্যেকার শক্তি বৃদ্ধি করে, যে শক্তিটাকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। একটা বস্তুতে তাপ প্রবেশ করলো, তাপ, একটা বস্তুতে তুমি তাপ দিলে, তাপ দেওয়ার ফলে ওই বস্তুর অণুগুলোর শক্তি বৃদ্ধি পায়। অণুগুলোর শক্তি কি শক্তি? এই যে এই শক্তিটাকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ অণুগুলোর যে শক্তি তাকে আমি বলছি আভ্যন্তরীণ শক্তি। আভ্যন্তরীণ শক্তি কি? না অণুর স্থিতি ও গতিশক্তি, স্থিতি ও গতিশক্তির মোট পরিমাণকে আমরা বলি আভ্যন্তরীণ শক্তি। তাহলে নোট করো যে একটা বস্তুতে সবসময় অণুগুলো গতিশীল এবং অণুগুলোর মধ্যেকার যেহেতু আকর্ষণ বল আছে, তাহলে তাদের মধ্যে স্থিতিশক্তিও আছে। তাহলে অণুগুলোর মধ্যেকার এই স্থিতি এবং গতিশক্তির মোট শক্তিটাকে আমরা বলি আভ্যন্তরীণ শক্তি। ক্লিয়ার? তাহলে অণুর মধ্যের স্থিতি এবং গতিশক্তির মোট পরিমাণটাকে আমরা বলছি আভ্যন্তরীণ শক্তি। এইবার কোনো একটা বস্তুতে তুমি তাপ দিলে, তাহলে এর শক্তিটা বৃদ্ধি পেল। কোন শক্তি বৃদ্ধি পেল? আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল। আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল মানে অণুগুলোর গতি শক্তি বৃদ্ধি পেল। ধরো অণুগুলো একটা অবস্থানে এরকম কম্পমান ছিল, তার মানে তার গতি ছিল, আরও কম্পনটা বাড়লো, তার মানে
গতিশক্তি বৃদ্ধি পেল, স্থিতিশক্তির পরিবর্তন হলো, অর্থাৎ অণুগুলোর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো। এই যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হলো, তার বহিঃপ্রকাশই হলো উষ্ণতা, তার বহিঃপ্রকাশই হলো উষ্ণতা। তাহলে আমরা কি বলবো, তাপমাত্রার সঙ্গে আরেকটু এগিয়ে আমরা কি বলতে পারি, তাপমাত্রা হলো বস্তুর আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। কি লিখবে, তাপমাত্রা হলো কোনো বস্তুর আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এই তাপমাত্রাটা একটি মূল রাশি। তাপমাত্রা হলো মূল রাশি, তাপমাত্রা হলো মূল রাশি, মূল রাশি। ওকে, তাহলে মূল রাশি মানে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। যেহেতু মূল রাশি, কোনো রাশিতে যখন তাপমাত্রাকে দেখাবো মূল রাশির সাহায্যে, তখন সেই মূল রাশিটাকে কীভাবে প্রকাশ করছি, থিটা। এর এককটা কি, সিজিএস ডিগ্রি সেন্টিগ্রেড, এফপিএস ডিগ্রি ফারেনহাইট, এসআই কেলভিন উষ্ণতা। সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, কেলভিন। ক্লিয়ার? তাহলে তাপমাত্রা সম্পর্কে জানলাম, তার উষ্ণতা জানলাম, তার একক জানলাম এবং তার মাত্রা আমরা জানলাম। ওকে, এবারে আসছি, চলো এখন আসছি থার্মোমিটার। থার্মোমিটার হলো একটি শাখা, যে শাখায় তাপমাত্রা পরিমাপক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যে শাখায় তাপমাত্রা পরিমাপক বিষয় নিয়ে আলোচনা হয় তাকে থার্মোমিটার বলছে। আমরা তাপমাত্রা পরিমাপক বিষয় নিয়ে এইখানে আলোচনা করব, কিভাবে তাপমাত্রা পরিমাপ করা হয়, পরিমাপের নীতি কি। ওকে, আচ্ছা, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা হলো এমন একটি শাখা, যে শাখায় তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তির মধ্যে কি সম্পর্ক এবং পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হবে, তাকে আমরা বলছি তাপগতিবিদ্যা। যে শাখায় তাপ শক্তি ও যান্ত্রিক শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকে তাপ গতিবিদ্যা বলে। এই তাপগতিবিদ্যার তিনটে সূত্রের কথা আমরা পড়ব। তিনটে সূত্রের কথা আমরা তাপগতিবিদ্যায় পড়ব। এক, শূন্যতম সূত্র। দুই, প্রথম তাপগতিবিদ্যার সূত্র, প্রথম সূত্র। দুই, দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যা আমরা তিনটে সূত্র পড়ব, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এই যে প্রথম এবং দ্বিতীয় সূত্র, প্রথমে হয়ে গেছে আবিষ্কার। এই সূত্র দুটো সম্পর্কে আগে ধারণা পাওয়ার পর এই শূন্যতম সূত্রটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই কারণে
এই সূত্রটাকে শূন্যতম সূত্র বলে। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব শূন্যতম সূত্র নিয়ে, এবং শূন্যতম সূত্র কেন নামকরণ করা হয়েছে আশা করি প্রথমত ক্লিয়ার হলো। আচ্ছা, এই একটা তাপীয় সংস্থা এই একটা তাপীয় সংস্থা বি, ওকে। তৃতীয় আরেকটি সংস্থা সি। এই সি সংস্থাকে এ সংস্পর্শে আনা হলো। দেখা গেল এদের মধ্যে তাপের আদান প্রদান হলো না। আবার এই সিটাকে বি এর সঙ্গে সংযুক্ত করা হলো, ওকে। সেখানেও দেখা গেল তাপের আদান প্রদান হলো না। তাহলে আমি বলতে পারি এই দুটো এ ও বি, এই দুটো তাপীয় সাম্যে আছে। তাপীয় সাম্য কথাটার মানে কি? তাপীয় সাম্য কথাটার মানে হলো যে যদি তাদের মধ্যে তাপের আদান প্রদান না ঘটে, তাপের আদান প্রদান না ঘটে, তাহলে আমি বলবো ওই দুটো বস্তু তাপীয় সাম্যে আছে, ওই দুটো বস্তু তাপীয় সাম্যে আছে, ওকে। তাহলে কি বললাম? শূন্যতম সূত্র, দুটি সংস্থা তাপীয় সাম্যে থাকবে যদি তৃতীয় একটি সংস্থার সাথে পৃথক পৃথকভাবে তারা তাপীয় সাম্যে থাকে। তাই হলো তাপীয় সাম্য বলে, ওকে। তাহলে শূন্যতম সূত্র কি লিখবে? শূন্যতম সূত্র লেখা হবে কিরকম? দুটি তাপীয় সংস্থা পৃথক পৃথক ভাবে তৃতীয় তাপীয় সংস্থার সাথে তাপীয় সাম্যে থাকলে দুটি সংস্থা পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকে। অর্থাৎ এটা এবং এটা যদি সি এর সাথে পৃথক পৃথকভাবে তাপীয় সাম্যে থাকে, তাহলে আমরা বলতে পারি এই এ এবং বি এই দুটো তাপীয় সাম্যে আছে, তাপীয় সাম্যে আছে, মানে এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, ওকে, হচ্ছে না। ক্লিয়ার? চলো এবারে আমরা আসছি আরেকটি গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং ধারণা, সেটা হচ্ছে গিয়ে আমরা তাপীয় সংস্থা তাপীয় সাম্যে আছে এই কথাটার ধারণা আমরা পেলাম, এবং এর কি স্পষ্ট ধারণা পেলাম না, তাপমাত্রার ধারণা থেকে আমরা বলতে পারি দুটো বস্তু যদি তাপীয় সাম্যে থাকে তবে তাদের উষ্ণতা একই। তাপীয় সাম্যে আছে মানে তাদের উষ্ণতা একই। তাপীয় সাম্য মানে
তারা একই উষ্ণতায় আছে। ওকে, তারা একই উষ্ণতায় আছে। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে না। তাপের আদান প্রদান হবে না মানে কি দুটো বস্তুতে তাপের পরিমাণ সমান? আরেকবার রিপিট করছি, দুটো বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে কি তুমি বলতে পারো ওই দুটো বস্তুর তাপের পরিমাণ সমান? না, তাপের পরিমাণের ওপর তাপীয় সাম্য নির্ধারিত হয় না। কার উপরে হয়? উষ্ণতার উপরে। দুটি বস্তু, তিনটি বস্তু, যতগুলি বস্তু পরস্পরের তাপীয় সাম্যে আছে, তারা অবশ্যই তাদের উষ্ণতাটা একই আছে। তাদের তাপটা একই থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, চলো এবারে আসছি একটি বস্তুর উষ্ণতা পরিমাপ করব কি নীতিতে। একটি বস্তুর উষ্ণতা পরিমাপ করব কি নীতিতে? উষ্ণতা পরিমাপ করতে গিয়ে উষ্ণতার পরিমাপ এটা কার সাহায্যে করি আমরা? কোন যন্ত্রের সাহায্যে? আমরা বাড়িতে ব্যবহার করি, সাধারণত সবার বাড়িতে থাকে থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে আমাদের শরীরে যখন জ্বর হয় আমরা দেখি থার্মোমিটার। থার্মোমিটার কি করে তাহলে? উষ্ণতা পরিমাপ করে। উষ্ণতা পরিমাপ করে। প্রশ্ন হলো, এই যে থার্মোমিটারটা তৈরি করা হয়েছে কোন নীতির উপরে নির্ভর করে এই থার্মোমিটার তৈরি করা হয়েছে? তাপীয় সাম্যের। ধরো কোনো একটা বস্তুর আমি উষ্ণতা পরিমাপ করতে চাইছি। ওকে, তাহলে এই বস্তুটার সংস্পর্শে একটি থার্মোমিটার আমি রাখবো। বস্তুর উষ্ণতাটা কম হোক চাহে বেশি হোক, কার থেকে? থার্মোমিটারের থেকে। থার্মোমিটারের থেকে উষ্ণতা কম হোক চাহে বেশি হোক, যে কোনো কিছু হতে পারে, এতে স্পর্শ করে রাখলে থার্মোমিটারটা, এদের মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণ হবে যতক্ষণ না দুজনের উষ্ণতা সমান হচ্ছে, অর্থাৎ দুটো তাপীয় সাম্যে থাকছে। তাপীয় সাম্যে অবস্থায় আসা অবধি এই দুজনের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। যখন তাপীয় সাম্যে আসবে তার অর্থ এই দুজনের উষ্ণতা সমান, আর এই থার্মোমিটারটা সেই উষ্ণতাটা নির্দেশ করছে, মানে সেটা বস্তুর উষ্ণতা। তাহলে একটা বস্তুর থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করবার জন্য কি নীতিতে চলে? না, বস্তু ও থার্মোমিটার পরস্পরের সংস্পর্শে থাকলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে ততক্ষণ যতক্ষণ না অবধি তারা তাপীয় সাম্যে আসে। অর্থাৎ এই বস্তুটার তুলনায় থার্মোমিটার যদি কম উষ্ণতার হয় তাহলে বস্তু থেকে থার্মোমিটার তাপ ততক্ষণ অবধি নেবে যতক্ষণ না দুজনের উষ্ণতা সমান হয়, মানে তারা তাপীয় সাম্যে যতক্ষণ না আসে। তাপীয় সাম্যে এলো মানে বস্তু এবং থার্মোমিটারের উষ্ণতা এক। তাহলে এই তাপীয় সাম্যে
এসে যাওয়ার পর থার্মোমিটার যা তাপমাত্রা দেখাবে তাই হবে গিয়ে বস্তুর উষ্ণতা। অর্থাৎ তারা প্রদান ঘটবে যতক্ষণ না অবধি তারা তাপীয় সাম্যে আসে। তাপীয় সাম্যে এলে তাদের উষ্ণতা একই হবে। এই নীতি প্রয়োগে থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়। ওকে, এই নীতির দ্বারা এই নীতি প্রয়োগ করে থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়। ওকে, চলো তাহলে থার্মোমিটার দ্বারা আমরা কি পরিমাপ করছি? উষ্ণতা পরিমাপ করছি। আচ্ছা, আমাদের বাড়িতে যে থার্মোমিটার থাকে সেই থার্মোমিটার কোন পদার্থের কোন ধর্মটাকে ব্যবহার করে আমরা থার্মোমিটার ব্যবহার করি? এই থার্মোমিটার বাড়িতে যেটা থাকে তাতে যে পদার্থটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পারদ। তা কি? পারদ। পারদ কি? তরল ধাতু। পারদ একটি তরল ধাতু। এই পারদের কোন ধর্মটাকে কাজে লাগানো হচ্ছে এখানে? দেখো, ওকে, দেখো তাপমাত্রার পরিবর্তনে তরলের আয়তনের পরিবর্তন নিয়মিত হয়। অর্থাৎ যখন আমরা কোনো একটা তরলের উষ্ণতা বৃদ্ধি করি তখন তার যে আয়তনের পরিবর্তনটা হয় সেটা নিয়মিত ও আরেকটি কথা বলতে পারে নিয়মিত ও নিরবিচ্ছিন্ন ওকে হয়। তাহলে সেই কারণে আমরা যখন পারদ ব্যবহার করি, যেহেতু পারদ তরল, সে বস্তুর থেকে তাপ পাওয়ার পরে তার আয়তনের পরিবর্তন ঘটায় এবং এই পরিবর্তনটা নিয়মিত এবং নিরবিচ্ছিন্ন হওয়ায় এই আয়তনের পরিবর্তনটার হিসেবে আমরা থার্মোমিটার তৈরি করে থাকি। ক্লিয়ার হলো? তাহলে আমরা যে এখানে যে থার্মোমিটারটা ব্যবহার করছি পারদ থার্মোমিটার, সেটা কিভাবে ব্যবহার করছি না উষ্ণতার পরিবর্তনে তরলের যে আয়তনের পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা নিয়মিত ও নিরবিচ্ছিন্ন, এই নীতিটাকে কাজে লাগিয়ে আমি থার্মোমিটারে কি ব্যবহার করেছি? পারদ ব্যবহার করেছি। ওকে, পারদ কিন্তু ধাতু, কিন্তু সেটা তরল। এবং এর পারদ ব্যবহারের আরও কতগুলো কারণ আছে থার্মোমিটারের। আমরা অনেকগুলো তরল ব্যবহার করতে পারি। পারদ ব্যবহারের আরও কারণ হচ্ছে কি পারদটা খুব অস্বচ্ছ এবং চকচকে হয়, খুব সহজে পারদ তাকে আমরা দেখতে পাই পারদ নালীর মধ্যে। দুই, এর উষ্ণতার পাল্লাটা অনেক বেশি হয়, তাই আমরা পারদ ব্যবহার করি। এছাড়া অন্য তরলও আমরা ব্যবহার করি। চলো এবারে আসি, আমরা এই যে থার্মোমিটার দিয়ে পরিমাপ করছি সেই থার্মোমিটারের ক্ষেত্রে কতগুলো স্কেল আমরা ব্যবহার করি সেগুলো সম্পর্কে আমরা জানব। আমি যখন এখানে আছি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিমাপ করি। সেলসিয়াস স্কেলের একটি উষ্ণতা আছে
যে উষ্ণতায় এই স্কেলটার জল জমে বরফে পরিণত হয় সেই উষ্ণতাটা হচ্ছে আমরা ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের ওই উষ্ণতাটা অর্থাৎ যে উষ্ণতায় জল জমে বরফ হয় সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। যে উষ্ণতায় জল জমে বরফ হয় সেই উষ্ণতাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক। ওকে, আচ্ছা, যে উষ্ণতায় জল ফুটে বাষ্প হয় তাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেটা সেলসিয়াস স্কেলের জন্য 100 ডিগ্রি, ফারেনহাইট স্কেলের জন্য 212 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 এবং 32 ডিগ্রি ফারেনহাইট, এবং 100 ডিগ্রি এবং 212 ডিগ্রি এইটাকে স্কেলের বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এই দুটোর সংজ্ঞা এইভাবে বলা হয়, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় জল জমে বরফ হয় তাকে বলে নিম্ন স্থিরাঙ্ক। প্রমাণ চাপে যে উষ্ণতায় জল ফুটে বাষ্প হয় তাকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। এর যে মাঝের ঘরগুলো কটা ঘরে ভাগ করেছে না, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিযুক্ত নিম্ন স্থিরাঙ্ক করলে আমরা কতগুলো ঘর পাবো? 100। এইটাকে কি বলা হচ্ছে? প্রাথমিক অন্তর। তাহলে এই ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, বিযুক্ত নিম্ন স্থিরাঙ্ক কত? 32, ভাগ করলে কত, বিয়োগ করলে কত হয়? 180। তাহলে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? 180। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? 100। ক্লিয়ার? এবারে আমরা এই দুটো স্কেলের মধ্যে একটি গ্রাফ আঁকছি। গ্রাফটা খুব মন দিয়ে দেখবে, এই গ্রাফ থেকে দারুণ একটা কনসেপ্ট বেরিয়ে আসবে। না, এই বরাবর এক্স অক্ষ বরাবর আমরা ডিগ্রি সেলসিয়াস নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর আমরা ডিগ্রি ফারেনহাইট নিয়েছি। ওকে, এবারে দেখো, আমরা যখন 0 ডিগ্রি পেলাম, সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের সেই উষ্ণতাটাকেই কত বলছি? 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে যখন 0 তখন ফারেনহাইট স্কেলে ধরো 32, তাহলে এই দুটো সেম। তাহলে এই উষ্ণতাটা হচ্ছে গিয়ে 032, প্রথম পয়েন্ট পাচ্ছি। আরেকটা সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের কত? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এইখানটাতে আমি ধরছি 100 সেলসিয়াস, আর এখানটাতে আমি ধরছি 212। তাহলে এই দুটো সমান, এই দুটো এই পয়েন্টটা পাচ্ছি ধরো। ওকে, এই পয়েন্টটা, এটার থেকে আমরা একটা গ্রাফ আঁকছি, এটা স্ট্রেট লাইন। ওকে, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের একটা গ্রাফ পেলাম। এই গ্রাফটা এরকম হয়, তারও একটা ব্যাখ্যা আমরা দেব। চলো এবারে ধরো কোনো একটা বস্তুর উষ্ণতা কোনো একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে পেলে, সেলসিয়াসে শো করছে সেলসিয়াসে সি, আর ফারেনহাইটে এফ। ওকে, সেলসিয়াসে সি, ফারেনহাইটে এফ, তাহলে দুটো একই। তাহলে সি এবং এফ, ধরো এইখানটাতে সি এবং এফ পেয়েছো। ওকে,
এবারে আমরা সি এবং এফ এর মধ্যে সম্পর্ক করতে চাইছি। দেখো এটাতে আমরা এই দুটো স্কেলের মধ্যে সম্পর্ক করতে চাইছি গ্রাফ থেকে। দেখো এটা ধরো এ বি লেখ, এটা লম্ব টেনেছি সি, এই পয়েন্ট সরি আমি সি ধরবো না কারণ সি আমাদের কাছে আছে একটা, আমরা ধরে নিচ্ছি এটা এক্স ওয়াই আর জেড। আমরা একটা ত্রিভুজ পেয়েছি দেখো এ বি জেড। ওকে, আচ্ছা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ এক্স ওয়াই এ বি জেড এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী। এটা সাধারণ কোণ, এই কোণটা সমান, অবভিয়াসলি তাহলে এই কোণটা সমান হবে। তাহলে ত্রিভুজ এ এক্স ওয়াই এবং ত্রিভুজ এ বি জেড সদৃশকোণী। তাহলে এই সদৃশকোণী এই দুটো ত্রিভুজের থেকে আমরা একটা সমীকরণ লিখতে পারি কি না, বাহুগুলোর অনুপাত সর্বদা সমান। আমরা লিখতে পারি এক্স ওয়াই বাই বি জেড এক্স ওয়াই বাই বি জেড এ সমান এ ওয়াই বাই এ জেড। যেহেতু সদৃশকোণী তাহলে এই কোণের বিপরীতে দুটোর এই একই কোণ, এই কোণের বিপরীতে এই বাহু, এই বড় এ বি জেড ত্রিভুজের এই কোণের বিপরীতে এই বাহু, তাহলে এক্স ওয়াই বাই বি জেড ইজ ইকাল টু এ ওয়াই বাই এ জেড। এবারে বলো এক্স ওয়াই সমান কি, এক্স ওয়াই এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা 32। ওকে, এই পয়েন্টটা 32, 0.32 ছিল, 0.32। তাহলে এইটা কত, এইটা 32, তাহলে এইটা কত পুরোটা এফ। তাহলে এক্স ওয়াইকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াইকে এই পুরোটা থেকে এইটা মাইনাস পুরোটা কত এফ মাইনাস এই অংশটা লাল ডটের অংশটা কত 32 মাইনাস 32 বাই বিজেড, বিজেড কত এই পুরোটা কত 212 মাইনাস এইটা, এইটা কত 32। দেখো ঠিক আছে কিনা, এক্স ওয়াই পুরোটা এফ থেকে 32 বাদ, বিজেড মানে পুরোটা কত 212 তার থেকে কত বাদ 32 বাদ। ওকে, এ জেড সরি এ ওয়াই এইটা এখান থেকে এতটা, এইটা এই পয়েন্টটা কত, এই দূরত্বটা সি। ওকে, সি বিযুক্ত এইখানটাতে আমি 0 মাইনাস 0 লিখে রাখলাম। ওকে, লিখতে পারি। আচ্ছা, এইখান থেকে এতটা কত 100, তাহলে এটা লিখতে পারি 100 মাইনাস এই পয়েন্টটা ছিল 0, তাহলে 0 মাইনাস 0 লিখলাম। একটা সুন্দর রিলেশন পেলাম। কি পেলাম দেখো, এবং এই রিলেশনটা একটা দারুণ রিলেশন পেলাম, এবং যে কোনো উষ্ণতা স্কেলের ক্ষেত্রে এই রিলেশনটা খুব অ্যাপ্লিকেবল। কি পেলাম না, কোনো এফ এবং সি এর মধ্যে অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক পেয়েছি। সম্পর্কটাতে একটা সিমিলারিটি কি আছে দেখো, ফারেনহাইট স্কেলের উষ্ণতা বিযুক্ত -32 মানে ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক পাঠ, ফারেনহাইট স্কেলের পাঠ পেয়েছি আমরা এফ, বিযুক্ত 32 এই স্কেলের কি নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। ওকে, বাই 212 মাইনাস 32 মানে কি বলতো, ওই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিযুক্ত নিম্ন স্থিরাঙ্ক মানে কি বলা হচ্ছিল এটাকে প্রাথমিক অন্তর, প্রাথমিক ওকে। দেখো একই রকম, এটা ফারেনহাইট স্কেলের পাঠ পেয়েছিলে, ফারেনহাইটের পাঠ একই রকম পেয়েছে। দেখো সি কি পাঠ বিযুক্ত 0 কি তার নিম্ন স্থিরাঙ্ক। ওকে, বাই 100 বিযুক্ত 0 মানে কি প্রাথমিক অন্তর, প্রাথমিক অন্তর। তার মানে পাচ্ছি আমরা এই দুটো সমান বলেছি।
তবে এই কনসেপ্টটা যে কোনো স্কেলের পাঠ বিযুক্ত সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক সমান ওই স্কেলের প্রাথমিক অন্তর, সবসময় যে কোনো স্কেলের ক্ষেত্রে এটা ধ্রুবক, এটা ধ্রুবক, ধ্রুবক। ওকে, আমরা এমনি শিখেছি সি এফ মাইনাস 32/9 ইজিক্যাল টু সি বাই 5। দেখো এফ মাইনাস 32/180 বিয়োগ করলে সি বাই 100, এটাকে কাটাকাটি করলে হয় 9/5। আমরা ইকুয়েশান পেয়েছি এফ মাইনাস 32/9 ইজিক্যাল টু সি বাই 5। যে কোনো স্কেল যেটা তোমার আননোন, এরকম দুটো স্কেল তোমাকে যদি দেওয়া হয়, এই কনসেপ্ট থেকে আমি যে কোনো স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। চলো আসি, দেখি কনসেপ্টটা কিভাবে আসি। দেখো আমরা একটা স্কেল নিচ্ছি, ওকে, আমি একটা স্কেলের নাম দিয়েছি, আমার নামে রমেন নামে একটা স্কেল তৈরি করলাম। ওকে, এই স্কেলটাতে আমি বলছি এর নিম্ন স্থিরাঙ্ক -10 ডিগ্রি আর, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমি বললাম যে আমার মতন 80 ডিগ্রি আর। আমার তৈরি স্কেল, নতুন স্কেল। আচ্ছা, সেলসিয়াস স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ফারেনহাইট স্কেল কি? ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট এবং 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এবারে বলছি এই যে রমেনের সাথে সেলসিয়াস স্কেলের মধ্যে তুমি সম্পর্ক তৈরি করো। সেলসিয়াস স্কেলের রিলেশন, এদের মধ্যে সম্পর্ককে কি শিখেছো তুমি? শিখেছো যে কোনো স্কেলের পাঠ, ধরো কোনো একটা বস্তুর উষ্ণতা এই স্কেলটাতে পাঠ দিচ্ছে আর সেলসিয়াস স্কেলে পাঠ দিচ্ছে সি, তাহলে কি লিখবে? এই দুটো স্কেলের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করতে চাইছো, কি বলেছিলাম না স্কেলের পাঠ কত আর বিযুক্ত কি পেয়েছি? ওই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? -10 নিম্ন স্থিরাঙ্ক বাই প্রাথমিক অন্তর, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 বিযুক্ত নিম্ন স্থিরাঙ্ক 10। স্কেলের পাঠ বিযুক্ত নিম্ন স্থিরাঙ্ক বাই প্রাথমিক অন্তর, ক্লিয়ার? সমান যদি আমি কোন স্কেলের সাথে করতে চাইছি? সেলসিয়াস, সেলসিয়াস স্কেলের পাঠ কত? সি, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত? 0 বাই প্রাথমিক অন্তর কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিযুক্ত নিম্ন স্থিরাঙ্ক। হয়ে গেল এই দুটো স্কেলের মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? আর প্লাস 10/100 ইজিক্যাল টু সি বাই 100 সমান পাচ্ছি আর প্লাস 10 ইজিক্যাল টু সি। তাহলে এই রমেন এবং সেলসিয়াস স্কেলের মধ্যে তুমি সম্পর্ক স্থাপন করতে পারলে শুধুমাত্র ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। ওকে, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোনো একটা বস্তুর উষ্ণতা রমেন স্কেলে 10 ডিগ্রি আর, প্রশ্নটা মন দিয়ে তোলো, কি বলছি? কোনো বস্তুর উষ্ণতা রমেন স্কেলে 10 ডিগ্রি আর হলে সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস স্কেলে কত? তাহলে এই স্কেলের পার্টটা দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমি যদি রমেন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা জানি, তাহলে আমি নির্ণয় করতে পারবো। দেখো সম্পর্কটা পেয়েছি এটা। তাহলে কি বলবে? আর এর মান এক্ষেত্রে 10, তাহলে সি এর মান কত? রিলেশন এটা, তাহলে আর প্লাস 10 ইজিক্যাল টু সি, দ্যাট ইজ সি ইজিক্যাল টু আর এর মান 10 দেওয়া আছে, 10 প্লাস 10 দ্যাট ইজ 20, অর্থাৎ সেলসিয়াস স্কেলে পাঠ কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ক্লিয়ার? এবারে এই প্রশ্নটাই আমাকে বলা হলো যে কোনো বস্তুর উষ্ণতা রমেন স্কেলে 10 ডিগ্রি আর, তাহলে ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত হবে? এটা তোমাকে প্রশ্ন করা হলো। আমি 2 মিনিটের একটা পজ নাও, নিয়ে প্রবলেমটা সলভ করো, আমি দেখব, তারপরে মিলিয়ে দেখবে হয়েছে কিনা। ওকে,
1 2 3। ওকে, ট্রাই করেছো? দেখো, তাহলে প্রথমত রমেন স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের আমি রিলেশন তৈরি করতে হবে, কারণ আমাকে ফারেনহাইট স্কেলের পার্ট জানতে চাওয়া হয়েছে। রমেন স্কেলের পার্ট দিয়েছে টেনার, তাহলে আমি প্রথমত এই স্কেলটার সাথে অজানা একটা স্কেল, যে স্কেলের নিম্নস্তরাঙ্ক ঊর্ধ্বস্তরাঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক করছি। চলো, আর বিযুক্ত -10 নিম্নস্থিরাঙ্ক বাই প্রাথমিক অন্তর 80 বিযুক্ত -10, এটা এই স্কেলের অপর স্কেল। কোন স্কেল? ফারেনহাইট স্কেল। তার পার্ট কত হবে? আমি ধরে নিচ্ছি এফ হবে। বিযুক্ত নিম্নস্থিরাঙ্ক 32 বাই হয়েছে 212 বিযুক্ত 32 প্রাথমিক অন্তর। হয়ে গেল এদের মধ্যে রিলেশন। তাহলে কি দাঁড়াচ্ছে? আর মাইনাসে মাইনাসে +10 বাই 100 ইজিক্যাল টু এফ -32 বাই 180। এটাকে আরেকটু করে নিলে হবে আর +10 বাই 5 ইজিক্যাল টু এফ -32 বাই 9। ওকে, রিলেশনটা তুমি পেয়ে গেলে। এবারে প্রশ্ন করেছে আর এর মান 10, এফ এর মান কত? আর ইজিক্যাল টু 10 ডিগ্রি আর, তাহলে এফ ইজিক্যাল টু হোয়াট? কি? তাহলে এই রিলেশনে বসিয়ে দাও, আর এর জায়গায় 10 + 10 বাই 5 ইজিক্যাল টু এফ -32 বাই 9। ওকে, তাহলে এটা 20, 4 বেরোচ্ছে ইন্টু 9 ইজিক্যাল টু এফ -32 সমান এফ ইজিক্যাল টু 32 প্লাস 36, দ্যাট ইজ ইজিক্যাল টু 68। তাহলে ফারেনহাইট স্কেলে পার্ট কত হবে? 68 ডিগ্রি ফারেনহাইট। ক্যালকুলেশন ঠিক আছে? 20 4 5 20, 9টা এদিকে গুণ হয়েছে, 9 4 36, 32 যোগ হয়েছে 8 6 68। তাহলে ফারেনহাইট স্কেলে পার্ট কত হলো? 68। আশা করি ক্লাসটা ঠিকঠাক লেগেছে, একদম ক্লিয়ার হয়েছে। ওকে, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ।